আমার একটা প্রেডিকশন যে এই ইউক্রেনের শান্তি আলোচনাটা আগামী বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত হয়তো খুব বেশি ট্র্যাকশন পাবে না। ইসরায়েল কখনোই পশ্চিম তীর এবং গাজার উপরে তার নিয়ন্ত্রণ ভার তুলে নেয়নি। যতক্ষণ না আপনি আমার উপরে আপনার নিয়ন্ত্রণ ভার তুলে নিচ্ছেন, আমি তো প্রতিবাদ করবই। নেতানিয়াহু সাহেব মাথা নত করতেন না, ট্রাম্প সাহেবের বকা শুনেও তিনি সহজে রাজি হতেন না, যদি না তিনি দেখতেন যে সারা বিশ্ব থেকে তার দেশ একাকী হয়ে পড়ছে। আমেরিকাতে ইসরায়েলের যে আনকন্ডিশনাল সাপোর্ট সেটা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে ডিমিনিশ হচ্ছে। আরব দেশগুলা নিজেদের ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে বিগার পিকচারটা দেখবে, তখনই কিন্তু আমরা শান্তিটা দেখব। ট্রাম্প বলেছেন তিনি এবার ইউক্রেনে শান্তি আনবেন, সবকিছু বাদ এখন ইউক্রেনে শান্তি আনতে হবে। গাজায় তিনি শান্তি নিয়ে এসেছেন, কিন্তু অনেকে মনে করেন যে গাজায় শান্তি আসলে এখনো খুব একটা বিশ্বাসযোগ্য পর্যায়ে যায়নি। এটি নিয়ে সবারই দুশ্চিন্তা আছে। তো এই যে এখন উনি নতুন করে আরেকটি প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি কতখানি বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন? আবি ভাই, আমরা কিন্তু প্যালেস্টাইন প্রশ্নে একাধিকবার আশার দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম। জি, আপনার সবার অস্ত্র ট্রিটির কথা মনে আছে। আপনারা দেখেছেন ক্যাম্প ডেভিডে, হোয়াইট হাউসে রাবিন এবং আরাফাতের হ্যান্ডশেক দেখেছেন আপনারা। আমরা ভেবেছিলাম সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যার সমাধানের মূল কারণটা কি জানেন? একটাই কারণ, অকুপেশন। একটাই কারণ, ইসরায়েল কখনোই পশ্চিম তীর এবং গাজার উপরে তার নিয়ন্ত্রণ ভার তুলে নেয়নি। যতক্ষণ না আপনি আমার উপরে আপনার নিয়ন্ত্রণ ভার তুলে নিচ্ছেন, আমি তো প্রতিবাদ করবই। গাজা নিয়ে কথা উঠেছে, হামাস নিয়ে কথা উঠেছে। আমার ইউএন সেক্রেটারি জেনারেল কি বলেছেন, গুতেরেস কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই ঘটনা তো ভ্যাকুয়াম থেকে ঘটেনি। হামাস যে কাজটা করেছে, অন্যায় কাজ করেছে, সন্ত্রাসী কাজ করেছে, কিন্তু কাজটা তো ভ্যাকুয়াম থেকে হয়নি। এটা মাথায় রাখতে হবে। There is a reason why it happened, এবং সেই রিজনটা কিন্তু এখনো চলে যায়। যেমন ধরা যাক, গাজা শহরের উপরে এখন পর্যন্ত ইসরায়েলের 53% কন্ট্রোল। 53% এলাকার উপরে ইসরায়েল সৈন্যের পূর্ণ নিয়ন্ত্রণ সেখানে আছে। আমি লম্বা ব্যাখ্যা যাব না, আমি হোপফুল তবু একাধিক কারণে। একটা প্রধান কারণ, আমি ট্রাম্প সাহেবকে I'll give him 100%, তিনি ছিলেন বলেই এর সম্পর্ক হয়েছে। এটা এক নম্বর। 2 নম্বর, আমরা দেখছি আরব দেশগুলি তারা একসাথে যুক্ত হয়েছে। কাতার, টার্কি, ইজিপ্ট, 2 নম্বর। থার্ড হচ্ছে গ্লোবাল এনগেজমেন্ট। একথা আমরা আগেও বলেছি। আমি নেতানিয়াহু সাহেব মাথা নত করতেন না, ট্রাম্প সাহেবের বকা শুনেও তিনি সহজে রাজি হতেন না, যদি না তিনি দেখতেন যে সারা বিশ্ব থেকে তার দেশ একাকী হয়ে পড়ছে। জাতিসংঘে তিনি ভাষণ দিতে এসছেন, 2/3 হল থেকে বেরিয়ে গেছে তার চোখের সামনে, এবং এটি তো তার দেশের মানুষও দেখছে। ফলে এই 3টি ফ্যাক্টর একসাথে হওয়ার ফলে গাজা চুক্তি সব করা সম্ভব রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এর পরে কি হবে? ইমিডিয়েট কাজ হচ্ছে কোনটা? হামাসের ডিসআর্মামেন্ট, অস্ত্র সরে নেয়া, তুলে নেয়া। এনিওয়ে, আমি যাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছে। সবাই যুদ্ধবিরতি নিয়ে কথা বলছেন, ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে। রাষ্ট্র নিয়ে আর এখন কেউ কথা বলছেন না। এটি একটি বড় ব্যাপার আমার চোখে পড়েছে। এই ধারণাটি কি, এটি কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে এই ধারণাটি মরে যায়, কেউ কথা না বলুক? এটি একটি ব্যাপার, প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গাজা, ইউক্রেন, এই যে আরেকটি ইউক্রেন নিয়ে এখন নতুন কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং বলছেন যে এইটিও তিনি শেষ করবেন এখন। উনি কি নিজের ভাবমূর্তি, যেটি সবাই জানেন যে ইউএস ইজ সাম্রাজ্যবাদী একটি দেশ, সেইখান থেকে উনি কি শান্তিকামী হতে রূপান্তর করার চেষ্টা করছেন? কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস বলছেন ওনার কিন্তু অ্যাটেনশন স্প্যান খুবই কম, 10 মিনিট 15 মিনিটের বেশি নয়। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যান্ড ওয়াই কেউ কথা বলছেন রাষ্ট্র নিয়ে? এবং আপনি কি মনে করেন এই ইউক্রেনে উনি সফল হবেন? কারণ আমি একটি ব্যাপার দেখেছি পুটিন যখনই ট্রাম্পের সাথে মিট করেন, একটি ডিএল ঝুলিয়ে রাখেন তার সামনে, because he knows that he likes deal. তারপর
ওই 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 ক্যারেট অ্যান্ড স্টিকের গেম চলতে থাকে, কিন্তু ট্রাম্প সাহেব কিছু পান না সেখান থেকে। ইট হ্যাজ বিন আ ফ্রাস্ট্রেশন ফর হিম। আমি শুনবো আপনার কাছে। সো প্রথমত প্যালেস্টিন স্টেটহুড নিয়ে কেউ কথা বলছে না, এটা ডেফিনেটলি ট্রু। এবং এটার মানে অনেকগুলা কারণ আছে। সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি, এগেন হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন, উনি ডেফিনেটলি আই এগ্রি উইথ অল দ্যাট অ্যান্ড জাস্ট অ্যাডিং অন যে মূলত এটা কিন্তু, এবং উনি যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে যারা কম্বাইন্ডলি যুদ্ধ করছিল তারা শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল না, তারা যুদ্ধ করছিল ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। সো আমেরিকাতে ইসরায়েলের যে আনকন্ডিশনাল সাপোর্ট সেটা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে ডিমিনিশ হচ্ছে। এই কারণেই মেরিয়ান এডেলসন আমরা দেখেছি যে বারবার কিন্তু ট্রাম্প সেই ক্যানেসেটে মেরিয়ান এডেলসনকে প্রশংসা করছিল, এবং প্রশংসা করছিল না, ধিক্কার করছিল, বোঝা যাচ্ছিল না। একবার তিনি বলেছেন যে মেরিয়ান এডেলসন, ডু ইউ লাভ আমেরিকা মোর অর ইসরায়েল মোর? এটাও কিন্তু মানে আমরা জবাবটা পাইনি। সো এটা ইট মাইট বি এ জোক, কিন্তু কথা হলো যে আমেরিকার রাজনীতিকে কন্ট্রোল করে এপ্যাক। কিন্তু আমরা সেখান থেকে কিছু বিচ্যুতি কিন্তু দেখছি অন বোথ সাইড। শুধু এতদিন ডেমোক্রেটিক পার্টির প্রোগ্রেসিভ ককাসটাই শুধুমাত্র এপ্যাকের পয়সা নিত না। আজকে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন আমেরিকান পলিটিশিয়ান এপ্যাকের পয়সা ফেরত দিলেন। আপনারা জানেন যে সেথ মল্টন, ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান, আজকে তিনি চিঠি দিয়ে এপ্যাকের পয়সা ফেরত দিয়েছেন। তারপরে একেবারে মোস্ট র্যাবিড রাইট উইং পলিটিশিয়ান মার্জেরি টেইলর গ্রিন, তিনি মানে she declared war on AIPAC. Her transformation is shocking everybody, by the way. So আমরা কিন্তু একটা মানে ভিজিবল একটা চেঞ্জ দেখছি আমেরিকাতে, এবং এই এপ্যাকের এবং আমেরিকার রাজনীতিবিদদেরকে কন্ট্রোল করার যেই লেভারেজ, এটা যখন ইসরায়েলের কমে যাবে তখনই কিন্তু আমরা সত্যিকার ওই অঞ্চলের মানুষদের মুক্তি এবং যেই রিয়েল শান্তি সেটা কিন্তু আমরা তখন দেখব। তার আগে এটা ডেফিনেটলি এখন যেই শান্তি চুক্তিটা যে জায়গায় আছে, ইটস ইন দা মানে মার্সি অফ ইসরায়েল। ইসরায়েল ইচ্ছা করলে আবার হামলা করতে পারে, কেউ কিন্তু কিছু বলবে না। সো এই জায়গাটাতে ভালনারেবিলিটি থেকে আমরা তখনই বের হয়ে আসতে পারবো যখন আমেরিকার রাজনীতিবিদদের উপরে ইসরায়েলের প্রভাব, এপ্যাকের প্রভাবটা কমবে, এবং এটা আমরা দেখছি কমতে শুরু করেছে। এবং আরব দেশগুলা নিজেদের ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে বিগার পিকচারটা দেখবে, তখনই কিন্তু আমরা শান্তিটা দেখবো। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা আমি খুব বেশি সময় নেব না, কারণ আপনি সম্ভবত বাংলাদেশের জুলাই সনদ নিয়ে কিছু কথা বলতে চান। So I'll leave some time for that. ইউক্রেন নিয়ে এগেন এগুলো ইউক্রেনে রাশিয়া এবং পুতিন এবং ট্রাম্পের সম্পর্ক নিয়ে অনেক ধরনের থিওরি আছে যে হু কন্ট্রোলস হোম। সো আমি ওদিকে যাব না, বাট আমার একটা প্রেডিকশন যে এই ইউক্রেনের শান্তি আলোচনাটা আগামী বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত হয়তো খুব বেশি ট্র্যাকশন পাবে না, কিন্তু অক্টোবরে তো নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা আসবে। সো ইউ মাইট সি সাম মুভমেন্ট ইন অগস্ট সো দ্যাট ট্রাম্প ইজ নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ। এটা আমার he has been crying. আমি ট্যাড করি হাবিব ভাই। জি অন দ্য লাস্ট পয়েন্ট নকিব ভাই, নরমাল নিয়ম হচ্ছে যে বাই ফেব্রুয়ারি যেটা হয় নমিনেশন ফর নোবেল প্রাইজ, ফলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে তাকে কিছু কাজ দেখাতে হবে। অন দ্য কোয়েশ্চন অফ প্যালেস্টাইন স্টেটহুড, খুব জরুরি ব্যাপার হচ্ছে যে প্যালেস্টাইনদের মধ্যে ঐক্য। এই যে হামাস বনাম ফাতাহ, হামাস বনাম পিএ, এটাকে জিয়ে রেখেছিল নেতানিয়াহু। সে কিন্তু প্রতি মাসে কাতার থেকে ব্যাগ ভর্তি টাকা, ক্যাশ টাকা ট্রান্সফার করতে হামাসকে। উদ্দেশ্যটা কি? কারণ হামাসের সঙ্গে লড়াই ছিল পিএ, যাতে করে পিএ কে দুর্বল করা যায়, সেজন্য সে হামাসকে প্রপ আপ করেছিল। হামাসকে সে স্ট্রঙ্গার করেছে পিএ কে দুর্বল করবার জন্য, যাতে করে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা পুরনো সেই ব্রিটিশ পলিসি ধরে রাখবার জন্য। ফলে খুব জরুরি হচ্ছে হামাসের এবং পিএ পুনর্মিলন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।